আমাদের শরীরে কিডনির মূল কাজটা আসলে কি? কিডনি আসলে আমাদের শরীরে কিডনি খারাপ হয়ে যাওয়া এর পেছনে তাহলে মূল কারণগুলো কি কি? বা যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, এটা একেবারে চুপচাপ নীরবে অনেক সময় বাড়তে থাকে, মানুষ বুঝে উঠতে পারে না। এটার কারণটা ঠিক কি? ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে সত্যি একটা বেসিক টেস্টগুলো কি কি? যে অনেকেই ভাবেন যে হয়তো কিডনি ডিজিজ আছে কিনা জানতে আমার অনেক খরচা হবে, কিন্তু কিডনি ডিজিজের যে স্ক্রিনিং টেস্টগুলো রয়েছে যে সেগুলো কিন্তু খুব খরচা সাপেক্ষ নয়। এই ডায়ালিসিসটা ঠিক কোন পর্যায়ে গিয়ে প্রয়োজন? ডায়ালিসিসটা বেসিক্যালি যদি আমরা ধরি যে দর্শক বন্ধু, কিডনি খারাপ হচ্ছে কিনা সেটা কি সবসময় আগে থেকে জানা যায় বা বোঝা যায়? অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই কিডনির ক্ষতি নীরবে বাড়তে থাকে। তাহলে কিভাবে বুঝবেন আপনার কিডনি ভালো আছে কিনা? কিডনি ভালো আছে কিনা জানতে ঠিক কী কী টেস্ট বা পরীক্ষা করা উচিত, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নেফ্রোলজিস্ট ডক্টর তন্ময় মুখার্জি। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। এবং দর্শক বন্ধু, আপনাদের বলি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আপনাদের যা যা প্রশ্ন আছে সেই সব প্রশ্নের উত্তর আপনারা এই আলোচনায় পাবেন। স্যার, শুরুতে আমরা জানতে চাইবো যে কী কী টেস্ট করতে হবে বা কিডনি ভালো আছে কিনা জানতে কী কী করা উচিত, সেটা তো আমরা জানবোই আলোচনায়। কিন্তু আগে একটু স্যার আমি সকলের জন্য একটু যদি একটু বুঝিয়ে দেন যে আমাদের শরীরে কিডনির মূল কাজটা আসলে কি? কিডনি আসলে আমাদের শরীরে অনেকগুলো কাজ করে থাকে। তার মধ্যে প্রথম যে কাজটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইউরিন প্রোডাকশন করা, অর্থাৎ আমাদের যে প্রস্রাবটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কিডনি করে। তাহলে ইউরিনের জেনারেশনটা হচ্ছে মেন কাজ হচ্ছে কিডনির, আর এই ইউরিন জেনারেশনের মাধ্যমে বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো অনেকটাই নিয়ন্ত্রিত হয় কিডনির ঠিক মাধ্যমে। আচ্ছা, যেমন ধরুন ইউরিন মানে আমরা কি বুঝি? ইউরিন মানে সোজা কথায় বলতে গেলে একটা প্রিডমিনেন্টলি একটা সলিউশন, যে সলিউশনটা তৈরি হচ্ছে জল দিয়ে, সেটা হচ্ছে সলভেন্ট জলটা, আর তার সাথে সাথে কিছু সলিউটস রয়েছে, তার মধ্যে অনেক কিছু রয়েছে সলিউটস, পটাশিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, আদার সাবস্টেন্সেস রয়েছে, ইউরিয়া, ক্রিয়েটিনিন রয়েছে, এইগুলো। তো মেন কাজ হচ্ছে কিডনির হচ্ছে ইউরিন প্রোডাকশনস করা, এবং এই ইউরিন প্রোডাকশনসের মাধ্যমে এরা আমাদের বাকি কাজগুলো করছে, যেমন শরীরে জলের ভারসাম্য বজায় রাখছে, জলটা বেরিয়ে যাচ্ছে ইউরিন প্রোডাকশনসের মাধ্যমে। আবার যদি খুব ডিহাইড্রেশন হয়ে যায় বডিতে, তখন জলটাকে ওরা কনজার্ভও করছে ইউরিন প্রোডাকশনটা কমিয়ে দিয়ে। এর সাথে সাথে শরীরে যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে আমাদের, সেই ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখছে কিডনি। সোডিয়াম, পটাশিয়াম এগুলো ইউরিন দিয়ে যেমন বেরিয়ে যেতে পারে, আবার ইউরিন সেগুলোকে বডি কনজার্ভ করতে পারে ইউরিন দিয়ে বেরোনোর পরিমাণটাকে কমিয়ে দিয়ে যখন যখন দরকার হবে। এছাড়াও ইউরিন প্রোডাকশনসের হেরফেরের জন্য আমাদের যেহেতু সোডিয়াম এবং জলের তারতম্য হচ্ছে, তাই ব্লাড প্রেশার রেগুলেশনস করছে। তো এই জিনিসগুলো তো রয়েইছে কিডনির। এর সাথেও কিছু কিছু আরও ছোট ছোট কাজ রয়েছে কিডনির, যেমন কিডনি আমাদের ক্যালসিয়াম, ফসফরাস এগুলোকে নিয়ন্ত্রণ করছে, এবং কিডনির মধ্যে ভিটামিন ডি এটা অ্যাক্টিভেটেড ফর্মে চলে আসে। মানে যেটা নর্মাল ভিটামিন ডি রয়েছে সেটা আমাদের শরীরে যদি অ্যাক্টিভ করতে হয়, যেটা প্রপারলি কাজ করার জন্য, সেই অ্যাক্টিভেশনের জন্য যে এনজাইমটা রয়েছে 1-হাইড্রক্সিলেজ বলে, সেই এনজাইমটা কিন্তু কিডনির মধ্যে থাকে। তাই ভিটামিন ডিটাকেও অ্যাক্টিভেট করছে কিডনি, তার ফলে আমাদের বোন হেলথটাকে ইনডাইরেক্টলি মেনটেন করছে আমাদের কিডনি। এছাড়াও আমাদের কিছু কিছু হরমোনস রয়েছে, যেমন এরিথ্রোপয়েটিন হরমোন, রেনিন হরমোন। এই এরিথ্রোপয়েটিন হরমোন একটা খুব ইম্পর্ট্যান্ট হরমোন, যেটা আমাদের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। তার জন্য কিডনি খারাপ হলে আমাদের অ্যানিমিয়া হয়ে যায়। তো কিডনি বেসিক্যালি আমাদের হিমোগ্লোবিনটাকেও মেনটেন করতে সাহায্য করছে, এবং এই রেনিন, অ্যাঞ্জিওটেনসিন ইত্যাদি হরমোনগুলো কিডনি থেকে নিয়ন্ত্রিত হওয়ার জন্য আমাদের ব্লাড প্রেশারের ওপরেও কিডনির একটা ইনডিরেক্ট এফেক্ট রয়েছে। অনেকগুলো কাজ নীরবে কিডনি করে চলেছে আমাদের শরীরে স্যার। তাহলে এই যে যখন বলা হয় কিডনি খারাপ হয়ে যাচ্ছে বা কিডনি খারাপ হয়ে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, এই যে কিডনি খারাপ হয়ে যাওয়া এর পেছনে তাহলে মূল কারণগুলো কী কী, বা সবচেয়ে সাধারণ কারণগুলোই বা কী কী?
হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কিডনির ফেলের জন্য কি কি কারণ হয়। যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কিডনি যে খারাপ হচ্ছে তার জন্য যে কারণগুলো রয়েছে 3 ভাগে মোটামুটি ভাগ করা যায়। একটা কারণ হচ্ছে যে সেগুলো কিডনি সম্পর্কিত নয়, মানে কিডনির টিস্যু সেখানে ড্যামেজ নয়, সেটা অন্যান্য আদার ফ্যাক্টরস রয়েছে তার জন্য কিডনিটা খারাপ হচ্ছে। সেইগুলোকে আমরা সাধারণভাবে ধরি প্রিরেনাল কজেস। আর একটা কারণ রয়েছে যেখানে সত্যি সত্যি কিডনির মধ্যে যে গ্লোমেরুলাস বা টিবিউলসগুলো রয়েছে সেইগুলো অ্যাফেক্টেড রয়েছে কিছু কিছু ডিজিজ প্রসেসের মতো, সেইগুলো আমাদের ইন্ট্রিনজিক রেনাল কজেস। আর একটা কারণ হচ্ছে আমাদের কিডনির বাইরের কারণ, মানে কিডনি থেকে যখন আমরা ইউরিন প্রোডাকশানস হয়ে যাচ্ছে এবং তারপর ইউরিনটা বেরিয়ে যাচ্ছে যে নালীর মাধ্যমে, ইউরেটার বলা হয় তাকে, এবং তারপর সাবসিকুয়েন্টলি ওটা ইউরিনারি ব্লাডার হয়ে ইউরেথ্রার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই যে পাথওয়েটা রয়েছে ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এগুলোর যদি কোনো গণ্ডগোল হয় তাহলে কিডনিটা ইউরিনটা ঠিকভাবে প্যাসেজ করতে পারছে না। সেই কারণগুলোর জন্য আমরা বলি পোস্ট রেনাল কজেস। আচ্ছা, এবার যদি আমি একটা দুটো উদাহরণ দিই তাহলে হচ্ছে যে প্রিরেনাল কারণ, মানে যেখানে কিডনি অ্যাজ সাচ এফেক্টেড নয় কিন্তু তার জন্য ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে আমাদের প্রথম ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে একটা, যদি আমাদের ব্লাড প্রেশার ঠিকভাবে মেনটেন না হয়, মানে যদি কারুর ক্রনিক্যালি ব্লাড প্রেশার কম থাকে, হাইপোটেনশন হয়ে থাকে, তাহলে কিডনিতে ব্লাড সাপ্লাই ভালো যাবে না। যদি কারোর একটা ক্রনিক হার্ট ফেলিওরের রুগী হয়, মানে যাদের হার্টের পাম্পিং ক্ষমতা খুব কম, সেখানে হার্টের প্রবলেম, কিন্তু যেহেতু হার্ট থেকে আমাদের গোটা শরীরের মধ্যেই ব্লাড সাপ্লাই যায়, কিডনিও তার মধ্যে একটা, তা কিডনিতে ব্লাড সাপ্লাই ঠিকভাবে যাবে না এবং তার জন্য আমাদের কিডনিতে ব্লাড ফ্লো কমে যাওয়ার জন্য আমাদের কিডনি ফাংশনসটা এফেক্টেড হয়ে যাচ্ছে। তো সেইগুলো হচ্ছে প্রিরেনাল কারণ যেখানে কিডনিটা অ্যাজ সাচ এফেক্টেড নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে সত্যি সত্যি কিডনির মধ্যেই অসুখটা লুকিয়ে রয়েছে, যেমন ধরুন আমার গ্লোমেরুলাসটা ইনভলভ হয়েছে, সেখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস হলো, অথবা আমাদের কিডনির মধ্যে যে টিবিউলসগুলো রয়েছে সেই টিবিউলসগুলো এফেক্টেড হলো, সেগুলোকে বলা হয় অ্যাকিউট টিবুলার নেক্রোসিস, এই জাতীয় অসুখ। সেগুলোতে আবার কিডনির মধ্যেই অসুখটা লুকিয়ে রয়েছে, তার জন্যই কিডনি খারাপ হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিডনির পরে অসুখটা রয়েছে, মানে কিডনির যেখান থেকে নালীটা বেরিয়ে যাচ্ছে সেখানগুলোতে কোনো অসুখ রয়েছে, সেগুলো হচ্ছে পোস্ট রেনাল কজ। তার মধ্যে নানান কজ থাকতে পারে, ইউরিনারি ব্লাডারের কোনো টিউমার থাকতে পারে, বিনাইন হাইপারপ্লেসিয়া প্রোস্টেটের কোনো অ্যাবনর্মালিটি থাকতে পারে ছেলেদের ক্ষেত্রে, অনেক সময় ইউরেথ্রাল স্টেনোসিস থাকতে পারে, অথবা সিএ প্রোস্টেট থাকতে পারে, অথবা ইউরিনারি রিটেনশন যদি কোনো কারণে কারোর হয় তার জন্য হতে পারে। তো এইরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু ক্রিয়েটিনিন বাড়তে পারে, এবং কোন কারণের জন্য হচ্ছে সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা কারণ থাকার চান্সেস বেশি, এবং সেগুলোকে খুঁজে বার করা এবং তার চিকিৎসা করা। ক্রনিক কিডনি ডিজিজ এটা একেবারে চুপচাপ নীরবে অনেক সময় বাড়তে থাকে, মানুষ বুঝে উঠতে পারেন না, এটার কারণটা ঠিক কি? ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে সত্যি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা হেলথ বার্ডেন, এবং একটা লাস্ট স্টাডি হয়েছে সেখানে দেখা গেছে যে বিশ্বের প্রায় 10% মানুষ এই ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত। এটা নীরবে বাড়তে থাকে, কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের বেশ কিছু রিস্ক ফ্যাক্টরস রয়েছে, সেগুলো যদি আমরা আগে থেকে ট্রিট করি তাহলে হয়তো যে ডিজিজটা ক্রনিকে যাবে। যেমন ধরুন ডায়াবেটিস থেকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ হয়, যেগুলোকে বলা হয় ডায়াবেটিক কিডনি ডিজিজ। মানে ডায়াবেটিক কিডনি ডিজিজ আলটিমেটলি ওটা ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয়ে গেল। ক্রনিক কথাটা মানে হচ্ছে যখন ব্যাপারটা ইরিভার্সিবল পর্যায়ে চলে যায়, মানে এটা ট্রিটমেন্ট করলে তখন আর আগের অবস্থায় ফেরত আসবে না, কিন্তু এটাকে ফার্দার প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করা যায়, মানে ফার্দার যে এর বাজে কনসিকোয়েন্সগুলো রয়েছে সেগুলোকে অনেক সময় প্রিভেন্ট করা যায়, বা অনেক সময় এগুলোকে রিটার্ড করা যায়, যে পোস্টপোন করা যায়। সেরকম একটা কারণ হলো ক্রনিক কিডনি ডিজিজে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এছাড়াও হাইপারটেনশন থেকে ক্রনিক কিডনি ডিজিজ হয়, যেমন হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি বলা হয়। তো ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই দুটো হচ্ছে মোস্ট কমন কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ আমাদের ভারতবর্ষে। এছাড়াও আমরা দেখি যে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কিছু কিছু জায়গায় হচ্ছে, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস সেখান থেকে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে। এর কারণগুলোর মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশনস, অথবা হিট স্ট্রেস নেফ্রোপ্যাথি, যেখানে খুব হিট আর এনভায়রনমেন্টে মানুষদেরকে কাজ করতে হচ্ছে, পার্টিকুলারলি এগ্রিকালচারাল ওয়ার্কার,
অনেকক্ষণ জায়গায় দেখা যায় যে ওয়াটার কোয়ালিটি ভালো নয়, যারা ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি ভালো নয় এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য, সেক্ষেত্রে ড্রিঙ্কিং ওয়াটার ইজ কন্টামিনেটেড উইথ হেভি মেটালস, মার্কারি থাকতে পারে, লেড থাকতে পারে, অনেক সময় আর্সেনিক থাকতে পারে। এইগুলো থেকে কিন্তু ধীরে ধীরে ক্রনিক কিডনি ডিজিজ হয় এবং অনেক ক্ষেত্রে এগুলো বোঝা যায় না, সাইলেন্টলি এটা বোঝা বাড়তে যায় থাকে না, ঠিক। যতক্ষণ না আমরা টেস্ট করছি। হুম। তো এরকম নানান কারণ রয়েছে, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস রয়েছে এবং আদার্স কজেস রয়েছে যেগুলো থেকে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু হতে পারে। একেবারে স্যার, এবার আমরা এই মূল প্রশ্ন যেটা নিয়ে শুরুটা করলাম, যে কিডনি ভালো আছে কিনা বা কিডনি খারাপ হচ্ছে কিনা সেটা জানতে বেসিক টেস্টগুলো কি কি? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকেই ভাবেন যে হয়তো কিডনি ডিজিজ আছে কিনা জানতে আমার অনেক খরচা হবে, কিন্তু কিডনি ডিজিজের যে স্ক্রিনিং টেস্টগুলো রয়েছে, মানে ইনিশিয়াল যে স্ক্রিনিং টেস্ট, যাতে আপনার কিডনি ভালো আছে কিনা সেটা জানার জন্য যে টেস্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব খরচা সাপেক্ষ নয়। এর মধ্যে প্রথম যে টেস্টটা রয়েছে সেটা হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশনস। এটা একটা খুবই সস্তার একটা টেস্ট। ধরুন এখন আমাদের মার্কেটে 100 থেকে 200 টাকার মধ্যে আমরা একটা ইউরিন রুটিন এক্সামিনেশনস করে নিতে পারি। কিন্তু ইউরিন রুটিন এক্সামিনেশন খুব কম খরচের টেস্ট হলে এতে ইনফরমেশনস পাওয়া যায় অনেক বেশি, এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা মানুষের কোনো কিডনি রিলেটেড সমস্যা আছে কিনা, ইনিশিয়াল পর্যায়ে রয়েছে কিনা। এটা একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট। ইউরিন রুটিন এক্সামিনেশনে মেনলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা, তো প্রোটিন ইউরিয়া রয়েছে কিনা, এছাড়াও ইউরিন দিয়ে কোনো আরবিসি বেরিয়ে যাচ্ছে কিনা অথবা ডব্লিউবিসি বেরিয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আমরা ইউরিন রুটিন এক্সামিনেশনসের মাধ্যমে দেখে নিতে পারি। যদি এগুলো থাকে ইউরিন রুটিন এক্সামিনেশনসে, তাহলে আমরা বুঝি না এটা একটা সিগনাল দিচ্ছে যে আমাদের কিডনিটা নট ওয়ার্কিং অপটিমালি, তখন আমাদের ফার্দার ওয়ার্ক আপের দরকার আছে। কিন্তু এটা যদি নর্মাল থাকে আমরা অনেকটা আশ্বস্ত হই যে না, অনেক বড় কোনো রোগ নেই কিডনি। এরপরেই আসে সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা। সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষাও একটা চিপ টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে কিডনি ফাংশনস কেমন রয়েছে। কিন্তু সেরাম ক্রিয়েটিনিনের সেটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে কিডনি ফাংশনস অনেকটা ক্ষতিগ্রস্ত না হলে ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ে না, সুতরাং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু ক্রিয়েটিনিন লেভেল নর্মাল থাকলে আমরা বলতে পারি যে কিডনি ফাংশন অতটাও খারাপ নয় বা কোনো মেজর ড্যামেজ নেই কিডনিতে। এছাড়া আরেকটা টেস্ট অনেক সময় খুব কমনলি করা হয়, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কিডনিস বা USG-KUB। এখানেও আমরা বুঝে নিতে পারি যে কিডনির সাইজগুলো কেমন আছে, কিডনিগুলো ছোট হয়ে গেছে কিনা, কিডনির ইকোটেক্সচার কেমন আছে। এগুলো দেখে দেখে আমরা বুঝতে পারি যে কিডনির কোনো বড় রোগ আছে কিনা। তো মূলত এই টেস্টগুলোই খুব কমনলি করা যায়। এছাড়াও ইউরিন এসিআর বলে একটা টেস্ট আছে, সেই ইউরিন এসিআর টেস্টের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি যে খুব আর্লি স্টেজে কিডনি দিয়ে প্রোটিন লিক করছে কিনা। এই টেস্টগুলোই বেসিক টেস্ট, যেগুলোতে আমরা বুঝে নিতে পারি যে কিডনিতে কোনো মেজর রোগ আছে কিনা। আচ্ছা স্যার, এবার একটা ধারণা যেটা আছে যে ক্রিয়েটিনিন লেভেল আমার নর্মাল, তাহলেই কি ধরে নিতে হবে যে কিডনি সম্পূর্ণ সুস্থ? এটা অনেকে জানতে চান যে ক্রিয়েটিনিন তো স্যার ঠিক আছে, তাহলে কিডনির অসুখ কি করে হলো আমার? না, এইটা তো বুঝতে হবে যে ক্রিয়েটিনিন লেভেলটা সুস্থ মানে হচ্ছে কিডনি ফাংশনটা ঠিক আছে। কিডনি ফাংশনস মানে আমাদের যে বেসিক ফাংশনস অফ দ্য কিডনি, সেগুলো ঠিক আছে। তার জন্য ওনার এক্ষুনি ডায়ালিসিস বা এরকম জাতীয় কোনো চিকিৎসার প্রয়োজন নেই যদি ক্রিয়েটিনিন নর্মাল থাকে। কিন্তু ক্রিয়েটিনিন নর্মাল থাকা মানেই যে কিডনির সমস্ত কিছু ঠিক আছে তা কিন্তু নয়। যেমন ধরুন কিডনির মধ্যে যে জালিগুলো রয়েছে তাকে আমরা গ্লোমেরুলাস বলি, এইগুলো যদি পোরাস হয়ে যায়, মানে এগুলো যদি মানে এর ফিল্ট্রেবিলিটিটা যদি আমাদের খুব বেড়ে যায়, তখন দেখা যায় যে এই জালিগুলো দিয়ে রক্তের যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনগুলো কিন্তু লিক করতে শুরু করে এবং এটা ইউরিনে আসতে শুরু করে। তো এইটা হচ্ছে কিন্তু ক্রিয়েটিনিন লেভেল নর্মাল থাকলেও হতে পারে, ঠিক সেটা কিন্তু আমরা ক্রিয়েটিনিন লেভেল দেখে বুঝতে পারবো না। এইটা আমরা বুঝতে পারবো একমাত্র ইউরিন এসিআর অথবা ইউরিন আরই পরীক্ষাতে যদি প্রোটিন ইউরিয়া পাওয়া যায়, একমাত্র সেখানেই আমরা বুঝতে পারবো। যদি এইটা পাওয়া যায় তাহলে ক্রিয়েটিনিন নর্মাল থাকলেও কিডনি তো পুরোপুরি ভালো নেই। আর যদি খুব প্রোটিন ইউরিয়া পাওয়া যায় তখন তো সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের অ্যাড্রেস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, যে ইজিএফআর রিপোর্ট নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, তো এই ইজিএফআর রিপোর্টটা দেখে ঠিক কি বোঝা যায়? ইজিএফআর মানে হলো ই ফর এস্টিমেটেড জিএফআর, মানে একটা এস্টিমেট করা হয় যে আমাদের জিএফআরটা কেমন রয়েছে। জিএফআর বলতে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, আমাদের কিডনিতে যে নেফ্রনসগুলো রয়েছে, আমাদের কিডনিতে প্রায় 1 মিলিয়ন নেফ্রনস রয়েছে এক একটা কিডনিতে, অর্থাৎ প্রায় 10 লক্ষ করে নেফ্রন রয়েছে। প্রত্যেকটা নেফ্রনের একটা করে জিএফআর হয়। তো
সমস্ত নেফ্রনগুলো মিলিয়ে যে জিএফআর, সেই জিএফআরগুলোর একটা অ্যাভারেজ ভ্যালু হচ্ছে ইজিএফআর। আচ্ছা। এই ইজিএফআরটা একটা ফর্মুলা থেকে ক্যালকুলেট করা হয়। সেই ফর্মুলার মধ্যে সেরাম ক্রিয়েটিনিন রয়েছে, মানুষটার বয়স রয়েছে, মানুষটার সেক্স রয়েছে, অর্থাৎ মেল না ফিমেল সেগুলো রয়েছে। অনেক ক্ষেত্রে ফর্মুলার মধ্যে মানুষটার বডি ওয়েট রয়েছে। এই সমস্ত প্যারামিটারগুলো মিলিয়ে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আমরা এই এস্টিমেটেড জিএফআরটা ক্যালকুলেট করি। জেনারেলি এই এস্টিমেটেড জিএফআর থেকে আমরা ধারণা করার চেষ্টা করি যে কিডনি ফাংশনস কেমন রয়েছে। এস্টিমেটেড জিএফআর যদি 90 ml পার মিনিট বা তার বেশি হয়, তাহলে বুঝতে হবে যে কিডনি একদমই ভালো, কিডনি ফাংশনসটা নিয়ে এক্ষুনি ওরিড হওয়ার মতো কিছু নেই। কিন্তু যখন এই এস্টিমেটেড জিএফআরটা কমতে থাকে এবং এটা যখন 60 ml পার মিনিটের নিচে নেমে যায়, তখন কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের ক্যাটেগরির মধ্যে এটা পড়ে যায় এবং তখন কিন্তু তার নেফ্রোলজিস্টের সাথে দেখা করা বা পরামর্শ নেওয়া উচিত। আপনি যে এক্ষুনি বললেন যে ক্রিয়েটিনিন নর্মাল থাকলেও প্রোটিনুরিয়া জাতীয় সমস্যা হতে পারে। এই প্রস্রাবের প্রোটিন বা অ্যালবুমিন পাওয়া গেলে বা প্রস্রাব থেকে প্রোটিন নির্গত হতে থাকলে কি ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, প্রোটিনিউরিয়া যদি পাওয়া যায় প্রস্রাবে, তাহলে একটা তো প্রোটিন বেরোচ্ছে ইউরিন দিয়ে, প্রোটিন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এগুলো কিডনিকেও কিন্তু ড্যামেজ করতে থাকে এবং ড্যামেজ করার জন্য আলটিমেটলি দেখা যায় যে এই প্রোটিনিউরিয়াটা যদি আমরা কমাতে না পারি, তাহলে আস্তে আস্তে কিন্তু সেরাম ক্রিয়েটিনিনটা ইভেনচুয়ালি ওভার দ্য পিরিয়ড অফ টাইম বাড়তে থাকে এবং কিডনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এটা একটা কিডনির রিলেটেড প্রবলেম হয় এবং তার কিন্তু এন্ড স্টেজ রিনাল ডিজিজের দিকে পেশেন্টটা এগিয়ে যায়। এছাড়াও যদি প্রোটিনিউরিয়া হতে থাকে, তাহলে প্রথম যে সিমটমসটা হয় সেটা হচ্ছে আমাদের পা ফুলে যাওয়া অথবা মুখ ফুলে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু হতে থাকে। কারণ আমাদের সেরাম যে অ্যালবুমিনটা রয়েছে, অর্থাৎ সেরাম প্রোটিনটা যেটা রয়েছে, সেটা আমাদের রক্তের মধ্যে অঙ্কোটিক প্রেশার বলে একটা প্রেশার থাকে, সেই প্রেশারটাকে মেনটেন করে। এইটা প্রোটিনিউরিয়াটা হওয়ার সাথে সাথে অঙ্কোটিক প্রেশার কমে যায় এবং আমাদের কিন্তু হাত পা ফোলা এই সমস্যাগুলো কিন্তু আসতে থাকে। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে প্রোটিনিউরিয়াটা একটা রিস্ক ফ্যাক্টর ফর আমাদের হার্টের জন্য, একটা রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজের একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে এই প্রোটিনিউরিয়া। যাদের প্রোটিনিউরিয়া আছে তাদের হয়তো অন্য কিছু সমস্যা হলো না, পা ফুললো না বা আমাদের এই ক্রিয়েটিনিন বাড়লো না, কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। সুতরাং প্রোটিনিউরিয়া শুধুমাত্র যে কিডনি ক্ষতি করে তা নয়, প্রোটিনিউরিয়া কিন্তু আমাদের হার্টের হেলথের জন্য খুব মানে ইম্পর্ট্যান্ট একটা মার্কার। প্রোটিনিউরিয়া থাকলে তখন আমাদের হার্টের ব্যাপারটাও খুব ভালো করে দেখতে হয় যে হার্ট অ্যাটাকের কোনো আদার রিস্ক ফ্যাক্টরসগুলোকে রিডাকশানস করা যায় কি না। মোদ্দা কথা হলো যে প্রোটিনিউরিয়াটা যত কমবে তত বেটার, সেটা হার্টের তরফ থেকেও বেটার, কিডনির তরফ থেকেও বেটার। আচ্ছা, আরও দুটো সমস্যার কথা অনেকে বলে থাকেন, কিডনির কোনো ইনফেকশন কিংবা কিডনিতে স্টোন বা সিস্ট জাতীয় কিছু রয়েছে কিনা, সেটা কি শুধুমাত্র আলট্রাসাউন্ডেই ধরা যাবে না অন্যান্য কোনো টেস্ট করার প্রয়োজন? বেসিক টেস্ট যেটা কস্ট এবং এফেক্টিভ এবং যেটা সকলেই করতে পারবে, যেখানে কোনো হ্যাজার্ড নেই, আদার কোনো ক্ষতির সম্ভাবনাই কোনো পেশেন্টের, মাস পপুলেশনসের যেটা করা যেতে পারে, সেটা তো ডেফিনেটলি একটা আলট্রাসাউন্ড এক্সামিনেশনস। আলট্রাসাউন্ড কেউবি করলে আমরা ধরতে পারি যে কিডনিতে কোনো সিস্ট রয়েছে কিনা, স্টোন রয়েছে কিনা। যদি এই পরীক্ষাটা ইনকনক্লুসিভ হয় বা ঠিকভাবে বোঝা গেল না, অনেক সময় হয়, বা আরও ইনফরমেশান আমরা পেতে চাইছি, সেক্ষেত্রে আমরা কিডনি স্টোনের জন্য আমরা সিটি স্ক্যান অফ কিডনি করতে পারি। আর যদি সিস্টের ব্যাপারটা আরও ভালো করে দেখতে হয় যে সিস্টের ভলিউম কীরকম আছে, সিস্টের সাইজ কত আছে, আরও ভালো করে যদি দেখতে হয়, তার ক্ষেত্রে আমরা একটা কিন্তু এমআরআই কেউবি করতে পারি, যেখানে সিস্টের ব্যাপারে আরও ইনফরমেশান পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আলট্রাসাউন্ড কেউবি কিন্তু এনাফ ইনফরমেশান দেয়। যদি এই পরীক্ষাতে ইনকনক্লুসিভ হয় বা আমরা আরও শিওর হতে চাই, তখন আমরা এই সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করতে পারি। এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সিটি স্ক্যান বা এমআরআই এগুলো প্রথম কথা এরা কস্টলি, দ্বিতীয় কথা হলো এগুলোতে রেডিয়েশন হ্যাজার্ড রয়েছে সিটি স্ক্যানের ক্ষেত্রে। এমআরআই সমস্ত পেশেন্ট এমআরআই টলারেট করতে পারে না। অনেক পেশেন্ট থাকে যারা ক্লস্ট্রোফোবিক, অর্থাৎ তারা একটা সরু টানেলের মধ্যে অনেকক্ষণ শুয়ে থাকতে পারে না, সেই সব পেশেন্টের ক্ষেত্রে এমআরআইগুলো এগুলো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সুতরাং সেই হিসাবে আমরা আলট্রাসাউন্ড একটা
খুব বেটার অপশনস বলেই মনে করি। একেবারে। স্যার আমরা জানি যে কিডনি রোগের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক দুটো ঝুঁকির কারণ হচ্ছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন। উচ্চ রক্তচাপের রোগীরা এবং সুগারের রোগীরা। তারা কি কতদিন অন্তর কিডনি টেস্ট করা উচিত? যদি কিডনি কোনো সমস্যা নাও থাকে তাদের ক্ষেত্রে যেহেতু ঝুঁকিটা বেশি, কতদিন অন্তর এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাটলিস্ট অ্যানুয়ালি করা উচিত, মানে বছরে একবার। যাদের কোনো কিডনি রোগের কিছু নেই কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো রয়েছে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর রয়েছে কিডনি রোগের, মানে তাদের ভবিষ্যতে কিডনি রোগ হতে পারে, তাদের অ্যাটলিস্ট একবার করে বছরে যে কিডনির ফাংশনস কেমন আছে, ইউরিন দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা, এগুলো কিন্তু চেক আপ করা উচিত। কিন্তু যাদের কিডনি রোগ অলরেডি এস্টাবলিশড আছে তাদের ক্ষেত্রে অবশ্যই 1 বছর অন্তর অন্তর না, তাদের ক্ষেত্রে মোর ফ্রিকোয়েন্টলি কিন্তু কিডনি ফাংশনসগুলো দেখা উচিত। অ্যাটলিস্ট 3 to 6 মান্থসে একবার করে দেখা উচিত যাদের অলরেডি এস্টাবলিশড কিডনি ডিজিজ রয়েছে। আর যাদের এস্টাবলিশড কিডনি ডিজিজ নেই তাদের ক্ষেত্রে বছরে একবার করে। ঠিক। আরেকটা স্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কিডনির কোনো ধরনের রোগ ধরা পড়লেই লোকে ভয় পেয়ে যান যে এবার তাহলে আমাকে ডায়ালিসিস করতে হবে। এই ডায়ালিসিসটা ঠিক কোন পর্যায়ে গিয়ে প্রয়োজন সেটা যদি একটু বলেন তাহলে অনেকের মন থেকে এই ভয়টা বা উদ্বেগটা কেটে যায়। না, এটা তো অবশ্যই। ডায়ালিসিসটা বেসিক্যালি যদি আমরা ধরি যে ক্রনিক কিডনি ডিজিজের যারা রোগী, অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে কিডনির রোগ রয়েছে, ক্রিয়েটিনিন অল্প 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 করে বাড়ছে, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে কিডনির রোগটা যখন স্টেজ 5-এ গিয়ে পৌঁছায়, অর্থাৎ ক্রিয়েটিনিন যখন আমাদের অনেক বেড়ে বেড়ে গিয়ে আমাদের যখন জিএফআরটা less than 15 ml/min হয়ে যাচ্ছে, তখনই তাদের ডায়ালিসিসের দরকার হয়। স্টেজ 5-এ গেলেও যে সমস্ত পেশেন্টের ডায়ালিসিসের দরকার হয় তা কিন্তু নয়। স্টেজ 5-এর মানে জিএফআর যখন less than 15 হয়ে যাচ্ছে তখন কিন্তু সমস্ত পেশেন্টের ডায়ালিসিস লাগে না, একটা গ্রুপ অফ পেশেন্টের ডায়ালিসিস লাগে। হ্যাঁ, তাদেরকে বলা হয় সিকেডি স্টেজ 5D, মানে যাদের ডায়ালিসিস লাগছে। আর যাদের ডায়ালিসিস লাগছে না সিকেডি স্টেজ 5-এ গিয়েও, তাদের ক্ষেত্রে সিকেডি স্টেজ 5ND, অর্থাৎ নন ডায়ালিসিস ডিপেন্ডেন্ট। তো সেটার একটা কিন্তু হ্যাঁ, অবশ্যই সিকেডি স্টেজ 5-এ যাদের যাচ্ছে তার আগে পেশেন্টের ডায়ালিসিস লাগে না, স্টেজ 5-এর পরেই ডায়ালিসিস লাগে। একেবারে শেষ প্রান্তে এসে স্যার একটু জানবো, খুব গুরুত্বপূর্ণ, যে কোন লক্ষণগুলো দেখলে কিডনি ফাংশন টেস্ট করতে হবে বলে একজন সাধারণ মানুষ তিনি নিজেও বুঝতে পারবেন যে এই লক্ষণ হচ্ছে এবং আমার টেস্টগুলো করা উচিত? না, এটা তো অবশ্যই লক্ষণ হলে কিডনি ফাংশন টেস্ট করবেন, এটা তো অবশ্যই, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু লক্ষণ ছাড়াও কিডনি ফাংশন টেস্ট করবেন, কারণ যাদের রিস্ক ফ্যাক্টরসগুলো রয়েছে, এই রিস্ক ফ্যাক্টরসগুলোর মধ্যে খুব শর্টলি বলতে গেলে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে অর্থাৎ উচ্চ রক্তচাপ রয়েছে, অথবা মোর দ্যান 40 ইয়ার্স এজ হয়ে গেছে, যারা ওবেজ মানে স্থূল পারসনস, যাদের বডি ওয়েট আর কি নর্মালের চাইতে বেশি, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ রয়েছে, যাদের মানে পরিবারে কিডনি রোগের ইতিহাস রয়েছে, অথবা যাদের পাস্ট হিস্ট্রি অফ একটা AKI হয়েছে, অর্থাৎ অতীতে একবার কিডনি রোগ হয়েছে, সেখান থেকে তাদের কোনো প্রবলেম হয়েছিল এবং তারপর সেটা সাবসিকুয়েন্টলি ঠিক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি রোগের জন্য কিন্তু চিকিৎসা করা উচিত বা টেস্টগুলো করা উচিত। আর যদি লক্ষণগুলো বলতে হয় তাহলে তো অবশ্যই যাদের পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, অথবা সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স ঘটছে, এই সমস্ত লক্ষণ, অথবা পেচ্ছাপে ফেনা হচ্ছে, এই সমস্ত লক্ষণগুলো করলে তখন তো আর কাল বিলম্ব না করে কিডনি টেস্ট অবশ্যই করে নেওয়া উচিত। কেননা বেশি দেরি করলে তো যদি কিডনি রোগটা আরও প্রোগ্রেস করে যায়, তার তুলনায় যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়াই ভালো। একেবারে অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধু, আপনাদেরও বলি যে আপনারা অনেক দিন ধরে এই প্রশ্নগুলো করছিলেন যে কখন কিডনি টেস্ট করতে হবে, কখন কি টেস্ট করব, কিডনি খারাপ হয়েছে কিনা বুঝবো কি করে, যদি বুঝেও থাকি কোন কোন পরীক্ষাগুলো করতে হবে সঠিকভাবে বুঝতে পারছি না। সেই প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের পর্বে, আজকের আলোচনায় আপনারা পেয়েছেন। আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা স্যারের সঙ্গে আবার আলোচনা করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডনিকে ভালো রাখবেন। ধন্যবাদ।